গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন দেশের ব্যাংক খাতের মালিকপক্ষের জন্য এবং একই সাথে আমাদের আমানতকারীদের জন্য। কি ছিল সেই গুরুত্বপূর্ণ মেসেজগুলো আজকের এই ভিডিওতে আমরা সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। গত মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেসব গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়েছেন তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে মেসেজটি সেটি হচ্ছে, তিনি বলেছেন যে দেশে একটি বড় ইসলামী ব্যাংক ছাড়াও বেশ কিছু ছোট ইসলামী ব্যাংক রয়েছে যেগুলোর মধ্যে অনেকেই সমস্যার মুখোমুখি। এসব ছোট ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু উনি একটি কথা পরিষ্কার বলে আসছে যে দেশে ইসলামী ব্যাংক হচ্ছে সবচাইতে বড় ইসলামিক ব্যাংক। এই ব্যাংকটিকে রেখে বাকি যে ব্যাংকগুলো আছে বাকি সবগুলো ব্যাংককেই মার্জ করে আরেকটি ইসলামী ব্যাংক করা হবে বড় সাইজের, এবং এই দুটো বড় ইসলামী ব্যাংকের মধ্যে কম্পিটিশন হলে এদের মধ্যে সুশাসনের প্রতিযোগিতা হবে, এদের মধ্যে ভালো গ্রাহক সেবার প্রতিযোগিতা হবে। এটা কিন্তু উনি একদম শুরু থেকেই বলে আসছেন। ওনার এই বক্তব্যটা আমি আংশিক সমর্থন করি, কারণ আইসিবি ইসলামিক ব্যাংক টাইপের যে সকল ইসলামিক ব্যাংকগুলো আছে এদের এই ছোট সাইজের বিজনেস নিয়ে আসলে এত বছর পরও যেহেতু তারা তাদের বিজনেসকে এক্সপানশন করতে পারে নাই, বরং ধুকে ধুকে মরছে, এই ব্যাংকগুলোকে রাখার আসলে কোনো মানে হয় না। এই ব্যাংকগুলোকে বড় কোনো ব্যাংকের সাথে মার্জ করে আমানতকারীদেরকে উদ্ধার করাটাই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হওয়া উচিত। কারণটা কি? কারণটা আমি প্রথম আলোর এই নিউজের প্রেক্ষিতে বলছি। এখানে প্রথম আলো কি বলছে দেখেন, 2023 সাল শেষে আইসিবি ইসলামিক ব্যাংকের আমানত ছিল মাত্র 1231 কোটি টাকা, যেখানে কোনো কোনো ব্যাংকে একটা সিঙ্গেল আমানতকারীর আমানতই হচ্ছে 1000 কোটি টাকার উপরে, সেখানে একটা ব্যাংকের আমানত মাত্র 1231 কোটি টাকা। 2024 সালের শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ ছিল 741 কোটি টাকা, যার মধ্যে 672 কোটি টাকাই হচ্ছে খেলাপি, অর্থাৎ 91% লোনই হচ্ছে খেলাপি, এবং ব্যাংকটি বছরের পর বছর লোকসান দিয়ে চলছে। তাহলে এই রকম যে ব্যাংকগুলো আছে এগুলোকে আসলেই আর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই টাইপের ব্যাংকগুলোকে আসলেই মার্জ করে দেয়া যেতে পারে, তবে সেটা আমানতকারীদের স্বার্থ রক্ষা করে। মঙ্গলবারের ওই প্রোগ্রামে গভর্নর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এবং ভিডিওর একদম শেষে আমি আমানতকারীদের জন্য একটি সুসংবাদ দেব, যেটি আমাদের মাননীয় গভর্নর মহোদয় ওই প্রোগ্রামে বলেছেন। তো চলুন আর কি উনি বলেছেন সেগুলো আমরা একে একে জানি। উনি আরও যা বলেছেন সেটা হচ্ছে, বিদায়ী সরকারের সময় ব্যাংকিং খাতের মাধ্যমেই ব্যাপক হারে অর্থ পাচার হয়েছে। এসব টাকা ফেরত আনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক মাল্টি এজেন্সি উদ্যোগ নিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরত পাওয়া গেলে ভালো, তবে আমরা পাচারকারীদের জীবন কঠিন করে তুলব। তার মানে এখানে অর্থ পাচারকারীদেরকে উনি সর্বোচ্চ একটা হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে ভালোই ভালোই আপনারা পাচার করা অর্থ ফিরিয়ে এনে ব্যাংকের খেলাপি লোন পরিশোধ করুন, না হলে আমরা আপনাদের জীবনকে কঠিন করে তুলব, দুর্বিষহ করে তুলব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি ব্যাংকিং নীতিমালা অনুযায়ী কাজ না করে তাহলে আমানতকারীদের স্বার্থে আমরা অবশ্যই হস্তক্ষেপ করব এবং তা জোরালোভাবেই করব। ইতিমধ্যেই আমরা 11টি ব্যাংকের বোর্ড ঠিকমতো কাজ না করার কারণে বোর্ড ভেঙে দিয়েছি এবং নতুন বোর্ড গঠন করেছি। কিছুদিন আগেও 2টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। তার মানে আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ওনার যা যা করা উচিত উনি ওনার পক্ষ থেকে সব চেষ্টাই করে যাচ্ছেন, এবং এই প্রতিটি পদক্ষেপই আমাদের ব্যাংক খাতের জন্য, আমানতকারীদের স্বার্থের জন্য খুবই ইতিবাচক। তিনি আরও যা বলেছেন তা হচ্ছে, ব্যাংকগুলো নিজেরাই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় কেন্দ্রীয় ব্যাংক ওইসব ব্যাংকে হস্তক্ষেপ করবে এবং জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করবে। মঙ্গলবারের ওই প্রোগ্রামে গভর্নর ওনার নিজের সমালোচনাও করেছেন। নিজের সমালোচনা বলতে আমি বাংলাদেশ ব্যাংকের সমালোচনা মিন করছি। উনি বলেছেন, ব্যাংক খাতের সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংক নিজেও একটি কারণ। কেন্দ্রীয় ব্যাংক এজন্য শক্তিশালী করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের উপর বিভিন্ন চাপ থাকে,
সেই সঙ্গে আছে ব্যাংক খাতে দ্বৈত শাসন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের উপর খবরদারি করার জন্য অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামে কিন্তু একটি বিভাগ আছে, যারা যখন তখন বাংলাদেশ ব্যাংকের উপর খবরদারি করে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তে নাক গলায় এবং বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন ডিকটেটেড নির্দেশনা দেয়। ব্যাংকগুলোর দুরবস্থার পেছনে এটাও একটা বড় কারণ। এজন্য গভর্নর মহোদয় বলেছেন যে ব্যাংক খাতে দ্বৈত শাসন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন এবং ব্যাংকিং খাতের তদারকি বাড়াতে কাজ চলছে, যাতে করে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর হয়ে ওঠে। ব্যাংক খাতে যেসব সমস্যা হচ্ছে বা হতে পারে তা যেন আগেই জানা যায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না, তবে পর্ষদ ও ব্যবস্থাপনা যাতে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে তা নিবিড়ভাবে তদারকি করা হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় উনি বলেছেন সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টিং পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে। সব কিছু অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে, যাতে করে কোনো ব্যাংক তাদের রিপোর্টকে ম্যানিপুলেট করে বা নয়ছয় করে বা উইন্ডো ড্রেসিং করে ফুলিয়ে ফাঁপিয়ে মন্দটাকে ভালো হিসেবে দেখাতে না পারে। একটা ব্যাংকের প্রকৃত চিত্র তথা দেশের অর্থনীতির প্রকৃত চিত্র যেন জনগণের কাছে, সরকারের কাছে এবং বিশ্ববাসীর কাছে উঠে আসে, সেই জন্য সব কিছু অনলাইন ভিত্তিক করা হবে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে গভর্নর মহোদয় আমানতকারীদের জন্য একটি বিশেষ সুসংবাদ দিয়েছেন। এবার চলুন আমরা জানি সেই সুসংবাদটি কী। গভর্নর মহোদয় বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কয়েক বছরের মধ্যেই দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী এবং শ্রদ্ধার জায়গায় পৌঁছাবে। বর্তমানে কিছু ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে, এসব ব্যাংককে আমরা ধীরে ধীরে ঘাটতি থেকে শূন্যে এবং পরে ইতিবাচক অবস্থায় নিয়ে যাব। তবে এতে সময় লাগবে। আমরা আশা করি রাজনৈতিক পরিবর্তনের ফলে ইতিবাচক পরিবর্তন আসবে। তার মানে হচ্ছে বাংলাদেশ গভর্নর মহোদয় দেশের আমানতকারীদেরকে আশ্বস্ত করেছেন এবং আমিও মনে করি দেশের আমানতকারীদের আশ্বস্ত হওয়া উচিত। ওনাদের অযথা টেনশন করে ওনার ব্যাংক থেকে আমানত উত্তোলনের জন্য মরিয়া হয়ে ওঠার কোনো কারণ নাই। কারণ কোনো ব্যাংককে মার্জ করার অর্থ কিন্তু এই নয় যে আমানতকারীর আমানত মার যাবে। আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে, রবি এবং এয়ারটেল কিন্তু মার্জ হয়ে রবিতে পরিণত হয়েছে। এতে করে কি হয়েছে? এয়ারটেলের গ্রাহক যারা, তাদের কি এয়ারটেল সেবা বন্ধ হয়ে গেছে, নাকি সেটা আরও উন্নততর এবং স্ট্রং নেটওয়ার্কের মাধ্যমে এখন সেবা পাচ্ছে? এই জিনিসটা আপনারা মনে রাখবেন। মার্জার মানে কিন্তু খারাপ বিষয় না। মার্জার মানে হচ্ছে আপনার ব্যাংকটি একটি শক্তিশালী অবস্থানে যাচ্ছে এবং একই সাথে আপনি আমানতকারী হিসেবেও শক্তিশালী হচ্ছেন, অর্থাৎ আপনার আমানত আরও সুরক্ষিত হচ্ছে। এই জন্য বর্তমানে যারা দুর্বল ব্যাংকে আছেন তারা ওই দুর্বল ব্যাংকগুলোর সাথেই থাকুন এবং ওই ব্যাংকগুলোকে সমর্থন করেন। ওই ব্যাংকগুলো থেকে অপ্রয়োজনীয় আমানত উত্তোলন করে নেবেন না এবং আপনার আত্মীয় স্বজনদেরকে ওই ব্যাংকগুলোতে ব্যাংকিং করার জন্য উৎসাহিত করুন। এতে আপনারও লাভ হবে, ওই ব্যাংকগুলোরও লাভ হবে এবং সর্বসাকুল্যে দেশের অর্থনীতির লাভ হবে। গভর্নর মহোদয় সর্বশেষ আরও যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন। রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসন বজায় রাখতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এটি বহু আগে থেকেই আমরাও বলছি এবং ব্যাংকিং খাত বিশ্লেষক যারা আছেন তারাও কিন্তু বারবার বলছে। বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু এই কথাটি বারবার উচ্চারিত হয়েছে এবং ব্যাংক খাতের সমস্যার জন্য কোনো ব্যাংককে দোষারোপ করার আগে, কোনো ব্যাংকের বোর্ড বা ম্যানেজমেন্টকে দোষারোপ করার আগে এই দোষ নিতে হবে বিগত সরকারকে, এই দোষ নিতে হবে বিগত বাংলাদেশ ব্যাংকের যারা প্রশাসক ছিলেন, বিগত বাংলাদেশ ব্যাংকের যারা শীর্ষ নির্বাহী কর্মকর্তা ছিলেন। তো যাই হোক, এখন ব্যাংক খাত সংস্কার চলছে, সামনে আরও সংস্কার চলবে। সব কিছুর উদ্দেশ্য একটাই, আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত করা। কোনো ব্যাংক বন্ধ করে আমানতকারীদেরকে ক্ষতিগ্রস্ত করা নয়। ব্যাংকগুলোকে মার্জার করে হোক, ব্যাংকগুলোর মধ্যে নতুন ক্যাপিটাল ইনজেকশন করে নতুন বিনিয়োগকারীকে নিয়ে এসে ব্যাংকগুলোকে আরও শক্তিশালী করাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মূল চাওয়া এবং এতে করে দেশের ব্যাংকিং খাত শক্তিশালী হবে, অর্থনীতি শক্তিশালী হবে, দেশের আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত হবে। সো আমানতকারীদের ভয়ের কোনো কারণ নাই। যে ব্যাংকে আছেন সে ব্যাংকেই থাকুন, ওই ব্যাংকের সাথে লেনদেন করেন এবং অন্যদেরকে উৎসাহিত করুন।
সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।